লালমনিরহাটে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। গ্রামবাসী ৫৭ জনকে ভারতীয় দাবি করে পতাকা বৈঠক। চট্টগ্রামে গার্মেন্টস থেকে কুকি চীনের ১৫,০০০ ইউনিফর্ম সহ একজন গ্রেপ্তার। ৩ দফায় জব্দ প্রায় ৫০,০০০ পিস। উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে দেশে দেশে মামলা বাণিজ্য, দাবি সার্জিস আলমের। রাজনৈতিক দলের কারণে হয়রানি। জয়পুরহাটে মাদক বিক্রিতে বাধা দেয় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার, বসবাসকারীদের সরাতে কাজ করছে প্রশাসন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে তারুণ্যের সমাবেশ। এতে অংশ নিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে মে মাস জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ৪টি বিভাগীয় শহরে সমাবেশ করা হয়েছে। ঢাকায় চলছে এই কর্মসূচির শেষ ধাপ। সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, প্রথমেই তো জানতে চাইবো সমাবেশে এই মুহূর্তের পরিস্থিতি কি, বক্তারা কি বলছেন, আর এই সমাবেশের মাধ্যমে তরুণদের কি বার্তা দিতে চায় বিএনপি? দেখুন, তারুণ্যের রাজনৈতিক নয়াপল্টনে এই সমাবেশ ছাত্রদল, যুবদল সমন্বয় আজকে কর্মসূচি, এটি বিভাগে এই কর্মসূচি বিভিন্ন হয়েছে এবং ঢাকা সিলেট, ফরিদপুর, বিভাগের নেতাকর্মীরা এখানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে বক্তব্যে তরুণদেরকে সামনের দিনের রাজনীতি করার মূলত লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখানে তরুণদের যে বুদ্ধিমত্তা, জ্ঞান, সেটিকে রাজনীতিতে কাজে লাগাতে চান এবং রাজনীতিতে যাতে বৈষম্য দূর হয় এবং রাজনীতির মাধ্যমে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, গণতন্ত্র উপকৃত হয়, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা পায়, এর জন্য মূলত তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্যই এই কর্মসূচি নিয়েছে ৩টি সংগঠন। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান এই সমাবেশে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন। তিনি ভার্চুয়ালি এখন সংযুক্ত আছেন এই সমাবেশে। এখন বক্তব্য রাখছেন ৩টি সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা বক্তব্য রাখবেন। এরপরে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত তিনি দিক নির্দেশনা দেবেন কিভাবে তরুণ যারা আছেন, যারা রাজনীতির বাইরে আছেন, তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করানো যায় এবং কিভাবে তাদেরকে মেধা, তাদের জ্ঞান রাজনীতিতে কাজে লাগানো যায়, দেশের জন্য কাজে লাগানো যায়, মানুষের জন্য কাজে লাগানো যায়, এসব কিছু দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে যে আজকের এই কর্মসূচি, এটি বেলা ২টায় প্রথম ধাপে শুরু হয়েছে। এরপর আলোচনা সভা মূলত সেটি ৩:৩০টার দিকে শুরু হয়েছে। অথচ সকাল থেকে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা সহ 4 বিভাগের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ আগে ছাত্রদল সভাপতি বক্তব্য রেখেছেন। ছাত্রদল সভাপতি তার বক্তব্যে দাবি করেছেন যে বিগত যে ছাত্র জনতা আন্দোলন ছিল সেখানে তরুণ সমাজ অর্থাৎ
যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল সেখানে ছাত্র দলের একটি বড় ভূমিকা ছিল এবং এই জুলাই অভ্যুত্থানের এই চেতনা যাতে নস্যাৎ হয়ে না যায়, এটি যাতে বেহাত হয়ে না যায়, এর জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুদিন আগে। সেই সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গতকালকে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি একটি বিষয় তুলে ধরেছেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বেশ কিছু অগ্রগতি হয়েছে। এখন ডিএমপি কমিশনার যে বক্তব্য দিয়েছেন, ছাত্রদল সভাপতি সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং সাম্য হত্যার ঘটনায় আবারও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি এখানে যারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতারা, 3 সংগঠনের, তারা কিন্তু দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। কারণ তারা বলছেন দ্রুত নির্বাচন না হলে দেশ আরো সংকটের দিকে পড়ে যেতে পারে, গণতন্ত্র বেহাত হয়ে যেতে পারে, গণতন্ত্র আবারও মুখ থুবড়ে যেতে পারে। এটির জন্য তারা দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা এই বিষয়টি তুলে ধরেছেন যে বিগত 15-16 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল সেখানে কিন্তু বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। ত্যাগ স্বীকারের বিনিময়ে বিএনপি যাতে এখন দেশের গণতন্ত্র পুরোপুরি দেখতে পায় এটি তারা দেখতে চান এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তরুণ সমাজ, মূলত তরুণ সমাজে যারা আছেন তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করে বিএনপি সুখী সমৃদ্ধ একটি দেশ গড়ার জন্য যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যেতে চান। নয়াপল্টনে চলছে তারুণ্যের সমাবেশ, সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 জন নারী, পুরুষ ও শিশুকে পুষিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় এখনো সীমান্তের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন তারা। বিজিবি জানায় ভোরের দিকে আদিতমারির দুর্গাপুরের চওড়াটিরি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন সীমান্তে পুষিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে 30 জন শিশু সহ 82 জনকে পুষিনের পর আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। ভারতের বিএসএফ বাংলার লোক আসামের লোক ঠেলি পার করে দিবেন সেখানে আমাদের দুর্গাপুর ইউনিয়ন দিয়ে। বিজেপি আমরা জনগণ আছি, সবাইকে করছি, লোক আসবে ধরছে, আমরা আটক দিছি। ভারত থেকে যে লোক যে আসছে আমরা কোনোভাবে ভারতের লোককে মানি নেব না। 2 দফা পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় লালমনিরহাট সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন 57 জন। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে এরা সবাই ভারতের নাগরিক। এদিকে ভোররাত থেকে পুষিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কড়া পাহারায় রয়েছে বিজিবি, গ্রামবাসী। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্তের 6 পয়েন্ট দিয়ে ভোররাতে অন্তত 57 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন তারা। এ নিয়ে ভোর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা, সীমান্ত পাহারায় বিজিবির সাথে গ্রামবাসীরাও যোগ দেন। ভারতের বিএসএফ বাংলার লোক আসামের লোক ঠেলি পার করে দিবেন সেখানে আমাদের দুর্গাপুর ইউনিয়ন দিয়ে। বিজেপি আমরা জনগণ আছি, সবাইকে করছি, লোক আসবে ধরছে, আমরা আটক দিছি। ভারত থেকে যে লোক যে আসছে আমরা কোনোভাবে ভারতের লোককে মানি নেব না। এ নিয়ে প্রথমে বুধবার দুপুর 12:30টার দিকে বিজিবি বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে সমাধান না আসায় দুপুর 2টার দিকে 2 বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়। তবে কোনো সমাধান আসেনি। আসামের নাগরিক হওয়ায় তাদের সবার প্রত্যাবর্তন চায় বিজিবি। তারা কি আসামে দেশে যেতে, তারা তাদের ইসেই যেতে চায়। তারা যদি বাংলাদেশি হইতো তাহলে খুব দ্রুত এতক্ষণে দৌড়ায় চলে যেত। তারা বেসিক্যালি অনিচ্ছা সত্ত্বে ঠেলে ঠেলে দিছে দেখে এত ডিলে হয়েছে। তারা তাদের দেশে প্রত্যাবর্তন করতে চায়। এদিকে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে 30 শিশু সহ 82 জনকে পুষিনের পর আটক করেছে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের পাহাড়তলীর একটি গার্মেন্টস থেকে কুকি চিন বা কেএনএফ-এর 15,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী। কারখানা সংশ্লিষ্টরা জানান, বাইজিত এলাকার রিংভো গার্মেন্টস থেকে তারা 22,000 ইউনিফর্ম বানানোর অর্ডার পান।
এসব ইউনিফর্ম বিদেশি আনসারদের জন্য বলে তাদের এ কাজ দেয়া হয় বলে দাবি কর্মকর্তাদের। এর মধ্যে গতরাতে অভিযান চালিয়ে ৬৩ বস্তায় ১৫,০০০ ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগে সোমবার রাতে নগরীর একটি গার্মেন্টসের গুদাম থেকে কেএনএফ এর প্রায় ১২,০০০ পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এছাড়া ১৮ই মে চট্টগ্রামের বায়েজিদ এলাকার রিংভু গার্মেন্টস থেকে জব্দ করা হয় ২০,০০০ পিস কেএনএফ পোশাক। গ্রেপ্তার করা হয় কারখানা মালিক সহ ৩ জনকে। এ নিয়ে ৩ দফায় কুকি চীনের প্রায় ৫০,০০০ পিস ইউনিফর্ম জব্দ করা হলো। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা। বিল পাইনি রেখে দিছি আসলে, তারপরে কালকে যখন ৪টার দিকে এখানে বায়েজিদ থানা থেকে পুলিশ আসছে, আসার পরে অফিসে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনাদের এই অফিসে এরকম এরকম অবৈধ কাজ চলছে। এটা কিসের? এটা তো সেনাবাহিনীর মতো লাগে, হয়তো এটা হয়তো আমেরিকার একটা আনসার। তা আমরা তার কিছু বলি না, আমরা তো আমেরিকার কাজ করি। বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরের বিরলে পথসভায় তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, কোনো একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইচ্ছে করে নিরীহ ব্যক্তিদের হয়রানি করছে, তবে এই অবস্থা চলতে দেয়া যাবে না। যারা মামলা জুলুম করবে তাদের উপর জুলুম ফিরে আসবে। এছাড়া সীমান্তে মাদক ব্যবসায় বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, যে সকল নেতারা মাদক ব্যবসায় জড়িত তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা ব্যবসাটা চলছে। কোন একটা রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য কোন একটা রাজনৈতিক দলের নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করার জন্য, টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্র দলের নেতা বিপ্লব আহমেদ পিয়াল নিহত হয়েছেন। দুপুরে শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। পিয়াল ছাত্র দলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পিয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নোয়াখালী সদরে ছাত্রদল কর্মী আবুল হোসেন রাফি হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় প্রায় ২.৫ ঘন্টা সোনাপুর বসুরহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় অভিযুক্ত পল্লী চিকিৎসক গিয়াসউদ্দিন শাহিনকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা। সড়ক অবরোধের জেরে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় ১০০০ খানেক পরিবার। বেআইনিভাবে পাহাড় কেটে বসতি স্থাপন করায় বেড়েছে ঝুঁকি। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে আবারও জানমালের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বসবাসকারীদের সরিয়ে দিতে কাজ করছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় ১০০০ পরিবার। শহরের কলাবাগান, মোল্লাপাড়া, নেন্সি বাজার, শালবন সহ জেলার বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন তারা। এখন আরো রিস্কের ভিতরে আছি আমরা। এখন যদি ওই পাহাড় যদি আবার ভাঙা পড়ে, নিচের ওইখানেও যারা থাকে নিচের বাসা, ওদেরকেও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এই বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। এবারের বর্ষায় যদি ওয়ালটা ধসে পড়ে তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। ভারী বর্ষণের আগেই এসব বসবাসকারীদের সরিয়ে নেওয়া না হলে বড় প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। বসবাসকারী যেসব পরিবারগুলো রয়েছে তাদের ঘরবাড়ি যেমন ধসে পড়ছে, তেমনি তাদের মৃত্যুর ঝুঁকির মুখেও তাদেরকে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। জনসচেতনতা সহ তাদের অন্যত্র সরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি সবসময়ই ঝুঁকি তৈরি করে। সেজন্য ইতিমধ্যে তাদেরকে আমরা যাতে পাহাড়ের ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় চলতি মাসে ৫টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সরকারিভাবে পুনর্বাসন ছাড়া এই ঝুঁকি এড়ানো কঠিন বলছেন বিশিষ্টজনরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন ডে, এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। কয়েকটি জরিপে দেখা যায় ৭১ থেকে ৮৩% নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করায় তারা সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন। অথচ সামাজিক সংস্কারের কারণে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে তেমন আলোচনা হয় না। সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী ৪৩% কিশোরী ও ২৯% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। দরিদ্র পরিবারে এই হার যথাক্রমে ১১ ও ৬%। চিকিৎসকরা বলছেন এতে ৯৭% নারী কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। যারা মাসিকের সময় অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তাদের সংক্রমণ ঝুঁকি বেশি। বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং সেখান থেকে সংক্রমিত হয়ে শুধু যদি তলপেটে ইনফেকশন সেটা না, এটার বহুদূর ছড়াতে পারে এবং এমনকি বন্ধ্যাত্ব কিংবা লাইফ লং ডিজিজে মানুষ পড়বে। সেইখানে যদি তাদের পরিষ্কার করার জায়গা না থাকে, টয়লেটে যাওয়ার জায়গা না থাকে, ন্যাপকিনটা কিভাবে ফেলবে সেই জায়গা না থাকে, তাহলে তো আমরা কি শিখাচ্ছি তাদেরকে? গবেষণায় দেখা গেছে মাসিকের সময় 40% ছাত্রী স্কুলে গড়ে 3 দিন অনুপস্থিত থাকে। গার্মেন্টসে 6 দিন পর্যন্ত অনুপস্থিত থাকেন নারী কর্মীরা। দাম বেশি হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বাইরে থেকে যাচ্ছেন শ্রমজীবী নারীরা। স্যানিটারি ন্যাপকিনের যে দাম সেটা তাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না, তারা হয়তো কাপড় ব্যবহার করেন, সেটাও স্বাস্থ্যকর থাকে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলোতে যাতে শ্রমজীবী যারা শ্রমিক আছে সেই নারীরা তাদের মাসিককালীন সময়ে যাতে তারা সেই সুবিধাগুলো পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকারি বরাদ্দ প্রয়োজন। এখন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে আছে, বিশেষ করে 14 থেকে 49 এই বয়সী যে মেয়ে, যে সময় এই পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবাটা দরকার হয় সেটা আছে 5 কোটির উপরে। তাহলে সেই হিসেব করলে এটা লাগে প্রায় 18,000 কোটি টাকা। আমাদের হেলথ সেন্টার আছে, সাব সেন্টার, আমাদের ইউনিয়ন লেভেলে আরেকটা সেন্টার আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এই সমস্ত জায়গায় হয় বিনামূল্যে অথবা সাবসিডাইজড মূল্যে এই স্যানিটারি প্যাডগুলো থাকতে। বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্য বইয়ে ধারাবাহিক অধ্যায় থাকা উচিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকতে হবে। সশস্ত্র বাহিনী পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে। 3 বছর সামরিক প্রশিক্ষণ শেষে 155 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের মধ্যে 128 জন পুরুষ ও 23 জন নারী অফিসার রয়েছেন। এছাড়াও কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন 4 জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি, কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। যাত্রী সেজে জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। সকাল 10টা থেকে 4.5 ঘন্টায় এই অভিযান চলে। এ সময় বুকিং কাউন্টারে অনিয়ম, প্ল্যাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে দুদকের। অভিযানে তথ্য কমিশনে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে রাজশাহী স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। এ সময় টিকিট নিয়ে অনিয়মের বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন তারা। টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি সহ নানা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। মাগুরায় যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিতে অভিযান শুরু করেছে প্রশাসন। সকাল থেকে মাগুরা ঢাকা সড়কের পানান্দুয়ালি এলাকায় এই অভিযান চালানো হয়।
কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশে যাত্রী নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে তদারকি ছাড়াও যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া শব্দ দূষণ রোধে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের জরিমানা করা হয়। নরসিংদীতে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে চলা এই অভিযানে শহরের শাপলা চত্বর ও আরশিনগর রেল ক্রসিং এলাকা থেকে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেল কর্মকর্তারা জানান, নোটিশ ও প্রচারণার পরও এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে একটি ইলেকট্রিক দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে শহরের MR ইলেকট্রিক নামে দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাত দল দোকানের সামনে তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা সিলিং ফ্যান সহ প্রায় 13 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে প্রতিষ্ঠানে থাকা 4টি সিসিটিভি ক্যামেরার মধ্যে 3টি ভেঙে ফেলে তারা। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খোসালপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য শফিকুল ইসলামের 12 বছর বয়সী মেয়ে আফিয়া খাতুন ও তার চাচাতো বোন সাথিয়া খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের খবর না পেয়ে পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সহ 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে কাটরুলি জেলেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পালানোর সময় পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি চালিয়ে একটি রিভলভার, 5 রাউন্ড গুলি ও 2টি ধারালো ছুরি জব্দ করা হয়। পরে পারভেজের দেয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার রিভলভারটি গত 5 আগস্টের পর পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।